এখন আমরা বল অধ্যায় থেকে সিলেট বোর্ড 2020 সালে যেই সৃজনশীলটা এসেছিল সেটা নিয়ে কথা বলবো। সৃজনশীলটা বেশ গুরুত্বপূর্ণ এবং বেশ ক্রিটিক্যাল আসলে। হ্যাঁ, এই স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে কথাবার্তা, যে কোন কোন কন্ডিশনে স্থিতিস্থাপক সংঘর্ষ হবে অথবা কেন হবে না, এই যে ব্যাপারগুলো বেশ কমপ্লিকেটেড। এমনকি প্রশ্ন এভাবে করা হয়েছে যে ভরবেগের পরিবর্তন সমান ও বিপরীত না হওয়ার কারণটা কী, ভরবেগের পরিবর্তনটাও কেন সমান হলো না এবং বিপরীত কেন হলো না, এই ব্যাপার নিয়ে কথা বলতে আসলে বলা হয়েছে। আসলে কীভাবে করব, কি বের করব, এই ব্যাপারগুলো নিয়ে আমি টুকটাক কথা বলার চেষ্টা করব। যদিও টপিকগুলো খুব ক্রিটিক্যাল, আমি আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করব, ঠিক যতটুকু তোমাদের দরকার হবে অতটুকু বোঝানোর চেষ্টা করব। তো সৃজনশীলটা আসলে কেমন ছিল, যেটা একটা বস্তু ছিল যার ভর হচ্ছে 5000 কেজি এবং যার আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এবং এই বস্তুটা যাওয়া শুরু করলো এবং 50 সেকেন্ড পরে তার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। ওকে, এরপর বস্তুটা কি হলো, 1 কিলোমিটার পরে গিয়ে এই ত্বরণে অর্থাৎ এই যে বেগ এখানে 0, এখানে 10 মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস এখানে একটা ত্বরণ ছিল, বেগের বৃদ্ধি দেখতে পাচ্ছি, এখানে 0 এখানে 10, তার মানে একটা ত্বরণ ছিল। এই ত্বরণে 1 কিলোমিটার যাওয়ার পর, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 1 কিলোমিটার, এমন নয় যে এখান থেকে 1 কিলোমিটার, না, এই যে ত্বরণ এখানে ছিল 0 থেকে বেগ হলো 10 মিটার পার সেকেন্ড, এই ত্বরণে 1 কিলোমিটার যাওয়ার পর, কমপ্লিকেটেড, অনেকেই করেছে কি এখান থেকে 1 কিলোমিটার ধরেছে, না, ফার্স্ট পজিশন থেকে, কারণ যেই ত্বরণের কথা বলা হচ্ছে এই ত্বরণটা এখান থেকে নয়, বরং এই ত্বরণটা সমগ্র পথে কিন্তু ছিল। তাহলে এই যে এখানে তুমি ত্বরণটা বের করবা, এই ত্বরণ কি শুধু এর পরে থেকে ছিল নাকি এর আগেও ছিল, এখান থেকে ছিল, এখান থেকে ছিল, শুধু এখান থেকে 1 কিলোমিটার। তারা বলেছে যে এই ত্বরণে, অর্থাৎ এখানে বেগ 0, এখানে 10, তাহলে এখানে একটা ত্বরণ রয়েছে, এই ত্বরণে 1 কিলোমিটার যাওয়ার পরে 1 কিলোমিটার গেল এবং একটা বস্তুকে সে কী করলো, ধাক্কা দিল। ওকে, ধাক্কা দেওয়ার পরে, এবং এই ধাক্কার যে বস্তুটাকে ধাক্কা দিচ্ছে যার ভর হচ্ছে তোমার 6000 কেজি এবং যার বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ধাক্কা দেওয়ার সময় এই বস্তুটার বেগ কত ছিল, 0 মিটার পার সেকেন্ড, এবং ধাক্কার পরে তারা সংযুক্ত হয়ে যাওয়া শুরু করলো। ধাক্কার পরে তারা কীভাবে যাওয়া শুরু করলো, সংযুক্ত, এবং সংযুক্ত অবস্থায় তাদের বেগ কত ছিল, 9 মিটার পার সেকেন্ড। ওকে, খুব ভালো। গ নম্বরে বলেছে যে এখানে ত্বরণ কত ছিল, এবং ঘ নম্বরে বলেছে ভরবেগের পরিবর্তন সমান ও বিপরীতমুখী না হওয়ার পেছনে কারণটা কি। দেখো, ভালো করে বোঝো কিছু জিনিস, যে স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে, বা স্থিতিস্থাপক সংঘর্ষকে আমরা কিভাবে ডিফাইন করি, বা যে কোনো জিনিসকেই আমরা কিভাবে নির্দিষ্ট করি। যেমন আমরা যদি বলি এটা ভালো ছেলে, যার অর্থ হচ্ছে ওই ভালো ছেলে হওয়ার জন্য কিছু নির্দিষ্ট গুণাবলী রয়েছে, যে এই 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 গুণাবলী হলে সে ভালো ছেলে হবে। ফিজিক্সটাকে বাস্তবিক জীবন থেকে বোঝার চেষ্টা করো, যে আমরা বললাম খারাপ ছেলে, তাহলে এই 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 দোষ থাকলে আমরা বলবো তাকে খারাপ ছেলে। ঠিক একইভাবে স্থিতিস্থাপক সংঘর্ষ কখন হবে, বলা হচ্ছে যখন ভরবেগের পরিবর্তন সমান হবে। ভরবেগের পরিবর্তনকে আমি ব্যাখ্যা করব, একটু ধৈর্য ধরো। স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার দুইটা শর্ত, 1, ভরবেগের পরিবর্তন সমান হতে হবে, 2, তাদের গতিশক্তির যে মানে গতিশক্তির সংরক্ষণটাও সমান হতে হবে। ব্যাপারটা কেমন, ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। যে সাপোজ এটা একটা বস্তু এবং এটা একটা বস্তু, এবং তাদের মাঝে সংঘর্ষ হলো। এখানে বস্তুর একটা বেগ রয়েছে, বেগ না থাকলে সংঘর্ষ হবে কিভাবে, বস্তুর ভর রয়েছে, এই বস্তুরও ভর রয়েছে, এই বস্তুর বেগ রয়েছে, এই বস্তুর বেগ রয়েছে, এবং তাহলে এদের গতিশক্তিও রয়েছে, এরও গতিশক্তি রয়েছে, এদের আদি গতিশক্তির যোগফল এবং ধাক্কার পরে তাদের বেগের যে পরিবর্তন হলো, নতুন করে যে বেগটা আসলো, এই শেষ গতিশক্তির যোগফলও যদি সেম হয়, তখনই শুধুমাত্র তাদেরকে বলা হয় যে এগুলো স্থিতিস্থাপক সংঘর্ষ। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে স্থিতিস্থাপক শব্দটা কেন বলা হচ্ছে। এ কারণেই বলা হয় স্থিতিস্থাপক, কারণ সাপোজ এই একটা বস্তু, হ্যাঁ, এই একটা বস্তু, এই বস্তু এটাকে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে এই তলটা কি হতে পারে, এরকমই থাকতে পারে নাকি বেঁকে যেতে পারে। সাপোজ এই বস্তুর তলটা কেমন হলো, এরকম হইল, না, এটা বিশ্রী হইল, এরকম হইল। এই বস্তুর তলটাও কেমন হইল, সাপোজ এরকম হইল, রাইট। সংঘর্ষ হয়েছে, এই জায়গাগুলোতে একটু ড্যামেজ হতে পারে, ড্যামেজ বলতে ওই রকম ড্যামেজ নয়। তো এখন স্থিতিস্থাপক সংঘর্ষ কেন বলা হয়, যদি এইটা ধাক্কার পরে গিয়ে এই বস্তু আবার আগের শেপ লাভ করে, এই বস্তু আবার আগের শেপ লাভ করে,
তখন সেটাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। এই জায়গা থেকে স্থিতিস্থাপক শব্দটা আসছে, কারণ এই যে এর আকৃতির কিছুটা পরিবর্তন হয়েছে ধাক্কার সময়, তার মানে এখানে কোন শক্তি স্টোর হয়ে আছে? বিভব শক্তি স্টোর হয়ে আছে। কোন শক্তি? বিভব শক্তি। যখনই কিছুক্ষণ পর এইটা আবার কি করবে? একে বল প্রয়োগ করবে, তার আগের আকৃতি বা আগের শেপে ফিরে যাওয়ার জন্য এটা কি করবে? এইদিকে বল প্রয়োগ করবে। এটা এখানে বল প্রয়োগ না করলে তো আর এই শেপ নিতে পারবে না, তাই না? তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ, এটা বস্তুটা কেমন? স্থিতিস্থাপক। যে সংঘর্ষটা হচ্ছে তাহলে সেটাও কেমন? স্থিতিস্থাপক। এই যে ব্যাপারগুলো এই জায়গা থেকে আসলে স্থিতিস্থাপক সংঘর্ষ বলা হচ্ছে। তো যাই হোক, স্থিতিস্থাপক সংঘর্ষের দুইটা কন্ডিশন। এক, সেটা হচ্ছে যে এর ভরবেগের পরিবর্তনটা সমান হতে হবে। দুই, এদের গতিশক্তির যোগফলটা সমান হতে হবে, অর্থাৎ গতিশক্তির সংরক্ষণশীলতা মানতে হবে। সংঘর্ষের আগের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি কি হতে হবে? সমান হতে হবে। স্থিতিস্থাপক সংঘর্ষকে এভাবেই ডিফাইন করা হয়েছে। একটা ভালো ছেলের এই গুণাবলী থাকলে ভালো ছেলে, তাহলে ভালো ছেলের একটা নির্দিষ্ট গুণাবলী রয়েছে, ভালো ছেলেকে ওই গুণাবলী দ্বারা ডিফাইন করা হয়েছে, ওই বৈশিষ্ট্যগুলো দ্বারা ডিফাইন করা হয়েছে। ঠিক একইভাবে এখানে স্থিতিস্থাপক সংঘর্ষকেও এই দুইটা কন্ডিশন দ্বারা ডিফাইন করা হয়েছে, এবং এই দুইটা কন্ডিশন লিখতে গিয়ে আরও অনেকগুলো কন্ডিশন চলে আসে। এবং স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দেখা যায় যে U1 মাইনাস U2 ইকুয়াল V2 মাইনাস V1 হয়, কারণ ডেফিনেশন ইকুয়েশনগুলো যখন আমরা লিখি তখন এইটা আসলে চলে আসে। আমি ম্যাথমেটিক্যাল এটা প্রুফ করছি না, এটা অনেক বড় একটা প্রুফ। তো এটাকে বলা হয় মূলত রিলেটিভ ভেলোসিটি। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, খুবই ভালো করে বোঝার চেষ্টা করো যে U1 মাইনাস U2 ইকুয়াল V2 মাইনাস V1। সাপোজ এটা একটা বস্তু, হ্যাঁ, এটা একটা বস্তু, এর বেগ U1, ওকে, এটা একটা বস্তু, এর বেগ U2। ধাক্কা লাগলো, ধাক্কার পরে এর বেগ V1, এটার বেগ, হ্যাঁ না, V1, এটার বেগ কি হচ্ছে? V2। ওকে, তারা লিখেছে U1 মাইনাস U2 ইকুয়াল V1 মাইনাস V2, এবং এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। কেমন দেখো ব্যাপারটা, কেমন অদ্ভুত। এটার বেগ ধরো U1 হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড, U2 সাপোজ 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। ধাক্কার পরে তুমি এটা এমনি ধরে নাও বোঝার জন্য যে ধাক্কার পরে V1 সাপোজ 100 মিটার পার সেকেন্ড, V2 সাপোজ 102 মিটার পার সেকেন্ড। রিলেটিভ ভেলোসিটি কেমন দেখো। ধাক্কার আগে তারা প্রতি সেকেন্ডে কত মিটার করে দূরত্ব অতিক্রম করছে? একটা 10 মিটার, একটা 8 মিটার। তাহলে মধ্যবর্তী দূরত্ব কিন্তু সেম থাকবে। হ্যাঁ, তারা দুইজন ধীরে যাচ্ছে, ঠিক আছে, বাট তাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু অলওয়েজ সেম, একে অপরের সাপেক্ষে কিন্তু সেম, রাইট? তুমিও দৌড়চ্ছ 10 মিটার পার সেকেন্ড, আমিও দৌড়চ্ছি 10 মিটার পার সেকেন্ড, তাহলে দুইজনের দূরত্ব কেমন? সেম। তুমিও দৌড়ছে 100 মিটার পার সেকেন্ড, আমিও দৌড়চ্ছি 100 মিটার পার সেকেন্ড, কেমন? সেম। বেগের মান বেড়ে গেছে, বাট দুজনের পজিশন একই জায়গায়। তো স্থিতিস্থাপক সংঘর্ষ থেকে এই জিনিসটাও কিন্তু প্রুফ করা যায়। তোমরা যদি প্রুফ করে নিতে চাও, আমি সেক্ষেত্রে প্রুফ করে দিতে পারি। কিচ্ছু না, ভরবেগের সংরক্ষণশীল সূত্র লিখতে হয় এবং গতিশক্তির সূত্র লিখতে হয়, লিখে এই জায়গা থেকে এটা প্রুফ করা যায় যে হ্যাঁ এটা চলে আসে। ওকে, তো দেখো এটাকে মূলত বলা হয় আসলে হ্যাঁ টপিক এইরকমই হবে, কঠিন টপিক ছোট ছোট বিভিন্ন জায়গায় নিয়ে পরে আমরা এক করব এই ব্যাপারগুলোকে। ওকে, তো এই জিনিসগুলোকে মূলত বলা হয় রিলেটিভ ভেলোসিটি। মানে ইকুয়েশন থেকে বুঝতে U1 মাইনাস U2 ইকুয়াল V2 মাইনাস V1, তার মানে হচ্ছে বস্তুর অবস্থানগত কোনো পরিবর্তন কিন্তু একেবারেই হচ্ছে না, তারা একই জায়গাতে একইভাবেই মনে হয় যাচ্ছে। গতি বেশি হয়েছে, বাট তাতে কি, তারা পাশাপাশি তো অবস্থান করছে। এখানেও বিয়োগ করে দেখো 2 মিটার পার সেকেন্ড, এখানেও বিয়োগ করে দেখো 2 মিটার পার সেকেন্ড নিয়ে আসবে। ওকে, তো যাই হোক, আমাদের প্রশ্ন করেছে এভাবে, কিভাবে, যে প্রথমে বলেছে ত্বরণ কত হবে। আমরা ত্বরণ যদি বের করি, আমরা লিখলাম যে A ইকুয়াল V মাইনাস ইউ বাই টি। ভি কত? ভি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ইউ কত? 0, টি কত? 50, এবং এটা আসলে হবে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এই বস্তুটার ত্বরণ কত? 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণে কত কিলোমিটার গিয়েছে? 1 কিলোমিটার গিয়েছে। 1 কিলোমিটার পরে গিয়ে কি হয়েছে? সংঘর্ষ হয়েছে। বলেছে ভরবেগের পরিবর্তন সমান ও বিপরীত না হওয়ার কারণ কি? ভরবেগের পরিবর্তন সমান এবং বিপরীত তখনই হবে যখন স্থিতিস্থাপক সংঘর্ষ হবে।
এই ব্যাপারটা মনে রাখবা। ভরবেগের পরিবর্তন সমান তখনই হবে যখন স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। ভালো করে দেখো ভরবেগের সংরক্ষণশীল সূত্রটা কি জিনিস, এই দুটা জিনিস মনে রাখবো সব সময়, যে ভরবেগের পরিবর্তন সমান ও বিপরীত হচ্ছে না, তার মানে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়নি। স্থিতিস্থাপক সংঘর্ষ হয়নি মানে কি, স্থিতিস্থাপক সংঘর্ষ হয়নি মানে তাদের ভরবেগের পরিবর্তন সমান নেই, দুইটার ভরবেগের পরিবর্তন সেম না, এবং তাদের গতি শক্তির যে সংরক্ষণশীলতা সেটাও মানেনি। এই দুইটা বের করে দেখো যে আসলে ভ্যালু কেমন আসতেছে। তো প্রথমে এটা বের করো যে আমরা জানি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি বাবা, যে এটা যদি একটা বস্তু হয় m ভরের একটা বস্তু এবং এটার আদিবেগ সাপোজ এখানে u এবং এখানে গিয়ে ওই বস্তুটার বেগ হলো m এবং v, তাহলে ভরবেগের পরিবর্তন কি বলবা, যে তুমি ভরবেগের পরিবর্তন এখানকার ভরবেগ কত mu, এখানকার ভরবেগ কত mv, ভরবেগের পরিবর্তন কত mv মাইনাস mu, m হয়তো কমন নিয়ে বলবা v মাইনাস u বা u মাইনাস v, হোয়াট এভার, এটাই তো তুমি ভরবেগের পরিবর্তন বলবা, এটাকেই তো তুমি ভরবেগের পরিবর্তন বলবে, এইভাবেই তো এটাকে লিখবা, রাইট। তো আমরা এখানেও এইভাবে মূলত আসলে লিখতে চাচ্ছি। এখানে তো ভরবেগের পরিবর্তন হয়ে নাই বাবা, এটা হয়ে আছে একই বস্তুর আদিবেগ এবং শেষ বেগ নিতে হবে। এখানে তো প্রথম বস্তুর আদিবেগ, প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর আদিবেগ, প্রথম বস্তুর দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর আদিবেগ, তাহলে তো এটা তো ভরবেগ না। ভরবেগের পরিবর্তন কিভাবে আসবে, ওই বস্তুটারই আদিবেগ ওই বস্তুটারই শেষ বেগ। হ্যাঁ, তুমি এটাকে m1 মাইনাস mu মাইনাস mvu লিখতে পারো, এমন নয় যে mv মাইনাস mu সবসময় লিখতে হবে, এটা নেসেসারি, এরকম কোনো ব্যাপার নেই। ওকে, ঠিক আছে। তো আমরা এই ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি। তাহলে আমাদের দেখো m1, ও মা m1 এটা v1, ওকে। তো এটা হচ্ছে প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর আদিবেগ, প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর শেষ বেগ। তাহলে ওটাকে এ পাশে নিয়ে আসো, m1 u1 মাইনাস m1 v1, তাহলে এটাকে m2 v2 মাইনাস m2 u2, ক্লিয়ার। তাহলে m1 যদি তুমি কমন নাও u1 মাইনাস v1, এটাই হচ্ছে ভরবেগ, এটাই ভরবেগের পরিবর্তন। এটা কিসের পরিবর্তন, ভরবেগ, দেখো তো ভরবেগের পরিবর্তন নয়, এই ভরবেগ, আদি ভরবেগ, শেষ ভরবেগ, মাঝখানে বিয়োগ, তার মানে কি ভরবেগের পরিবর্তন, এটাই ভরবেগের পরিবর্তন। ইকুয়াল m2 কমন নাও v2 মাইনাস u2, তার মানে এটাই কি ভরবেগের পরিবর্তন। যেহেতু ভরবেগের পরিবর্তন সমান ও বিপরীত হয়নি, তার মানে এই পরিবর্তন আর এই পরিবর্তনটা আসলে সমান নেই। তুমি প্রথমত এইটা বের করে দেখো যে সমান আছে কিনা, দেখবা যে আসলেই সমান নেই। প্রথমে তুমি একবার এটা বের করো, এটা তো কি প্রথম বস্তুর জন্য, প্রথম বস্তুর জন্য এটা আদি ভরবেগ শেষ ভরবেগ, এটা দ্বিতীয় বস্তুর জন্য শেষ ভরবেগ আদি ভরবেগ, সরি দ্বিতীয় বস্তুর জন্য, হ্যাঁ এতটুকু আদি ভরবেগ, শেষ ভরবেগ এতটুকু, গুণ করে দিলে আবার m2 u2ই তো হবে, আমি শেষ ভরবেগ, বা এটা দ্বিতীয় বস্তুর জন্য, এটা হচ্ছে ভর, এটা শেষ বেগ এবং এটা হচ্ছে আদিবেগ। তুমি এই মানটা বের করে দেখবা যে আসলেই ঠিক নেই। এখন কত হচ্ছে, মানগুলো একটু লিখে দিলে ভালো হয়। সাপোজ m1 কত হবে, m1 হবে তোমার এই বস্তু 5000 কেজি, মান তুমি এখন বের করে নিও 5000 কেজি। u1 কত হবে, u1 জানি না, কেন জানি না, কারণ সংঘর্ষের সময় কত বেগ, u1 কি, u1 হচ্ছে সংঘর্ষের সময় কত বেগ ছিল সেটা, তো সংঘর্ষের সময় কত বেগ ছিল সেটা আমরা বুঝবো কী করে, তাহলে আমাদেরকে এটা বের করে নিতে হবে। তারা তো বলেছে যে 50 সেকেন্ড পরে 10 মিটার পার সেকেন্ড, তো 10 মিটার পার সেকেন্ড বেগে তোকে ধাক্কা দেয় নাই বাবা, বস্তুটা ত্বরণে গিয়েছে, 1 কিলোমিটার ত্বরণে গিয়েছে, তাহলে 1 কিলোমিটার পরে গিয়ে ধাক্কা দিয়েছে, 1 কিলোমিটার পরে যে বেগ হবে সেই বেগটাই হচ্ছে আসলে শেষ বেগ। ক্লিয়ার, ক্লিয়ার, কোনো ডাউট? তার মানে u1 তোমাকে এভাবে বের করে নিতে হবে। সাপোজ এই জায়গার বেগ তুমি বের করবা, হ্যাঁ তুমি লিখলা v স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ কত, ইউ এই জায়গার বেগ 0, 2 এ কত, এ হচ্ছে ত্বরণ কত 0.2, এস কত 1 কিলোমিটার, দ্যাট মিনস 1000, এবং ভি কত হবে তাহলে √2 ইন্টু 0.2 ইন্টু 1000, এটাই আসলে ইউ, বা এটা u1, এটা কত u1, ক্লিয়ার, এটা আসলে u1, আমি একটু লিখে দিচ্ছি, বুঝেছ, বোঝা উচিত, বোঝা উচিত, এতদিন পর যদি এগুলো না বোঝে এগুলো খুব দুঃখজনক কথা। এটা হচ্ছে u1, কারণ সংঘর্ষের সময় কত বেগ ছিল সেটা লাগবে। আচ্ছা ঠিক আছে, v1 কত, শেষ বেগ, অঙ্কে বলেই দিয়েছে যে তারা ধাক্কার পরে 9 মিটার পার সেকেন্ড বেগে যাওয়া শুরু করে, সুতরাং এটা 9 মিটার পার সেকেন্ড। একইভাবে m2 কত,
m2 হচ্ছে 6000 কেজি। এবং এখান থেকে একটা ব্যাপার তোমাদেরকে একটু বলে দেয়, হ্যাঁ, যে স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়া এমনিই বোঝা যায়। স্থিতিস্থাপক সংঘর্ষ হলে কখনো দুটো বস্তু যুক্ত হবে না, স্থিতিস্থাপক সংঘর্ষ হলে বস্তু দুটো যুক্ত হবে না। ওকে, 1 2 স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরগুলো সেম হয়, ভর একটা 5000 কেজি আর একটা 6000 কেজি, 1000 কেজি ডিফারেন্স, তখন স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না। ওকে, তাহলে v2 কত? v2 ক্ষেত্রে v2 কত দেখতে পাচ্ছি 9 মিটার পার সেকেন্ড। u2 কত? u2 হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। দ্যাট মিন্স বস্তুটা যখন দ্বিতীয় বস্তুটা ধাক্কার সময় স্থির অবস্থায় ছিল, দ্বিতীয় বস্তুটা ধাক্কার সময় স্থির অবস্থায় ছিল, তাহলে u2 কত হবে? 0 মিটার পার সেকেন্ড। এটা একটা ভরবেগের পরিবর্তন, এটা প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন, দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন। এটা দেখো, দেখবে যে মিলবে না, তবে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়নি, সুতরাং ভরবেগের পরিবর্তন সমান নেই। ওকে ওকে, স্থিতিস্থাপক সংঘর্ষ হতে হবে। এটা করলাম, এটা করার পরে স্থিতিস্থাপক সংঘর্ষের আর একটা কন্ডিশন, সেটা কি রয়েছে? সেটা রয়েছে যে তাদের গতিশক্তির সংরক্ষণশীলতা মানতে হবে। দ্যাট মিনস হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। এটার মান একবার বের করে দেখো কত হয়। একইভাবে হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার, এবং দেখবা এটাও সমান আসবে না, তবে স্থিতিস্থাপক সংঘর্ষই হয়নি, স্থিতিস্থাপক সংঘর্ষই হয়নি। আসলে স্থিতিস্থাপক সংঘর্ষের ব্যাপারটা অন্যরকম, যে এই বস্তু এটাকে এইদিকে যত বল প্রয়োগ করবে, এই দিকে এটাকেও ঠিক তত বলই প্রয়োগ করবে। এখন ব্যাপার হচ্ছে যে এই বস্তু এটাকে এই দিকে যত বল প্রয়োগ করবে, এ ততটুকু বল যদি এদিকে দিতে চায়, হ্যাঁ, এবং ঠিক ততটুকু বেগ যদি আসতে চায়, হ্যাঁ, বল তো ততটুকুই দেবে, বাট এখানে ভরের একটা ব্যাপার তো রয়েছে। তুমি যদি একটা ফুটবলকে লাথি দিলা, ফুটবলকে তুমি যদি 10 নিউটন বল প্রয়োগ করো, ফুটবল তোমাকে পাতে 10 নিউটনই দেবে, তাতে কোনো সন্দেহ নেই। বাট ফুটবলের ওজন আর তোমার ফুটবলের ভর আর তোমার পায়ের ভর কি সেম না? ফুটবল যদি ওই পাশে গোল পোস্টে চলে যায়, তোমার পা কি এ পাশে গোল পোস্টে যাবে নাকি? কারণ তোমার ভর পায়ের ভরটাকেই বেশি। সুতরাং স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার জন্য এই ব্যাপারগুলোও দেখতে হয়, যে তাদের ভর কেমন। ওকে, টপিকটা বেশ একটু কমপ্লিকেটেড, তো জাস্ট এতটুকুই মনে রাখবে, এই জাতীয় কোনো কোশ্চেনটা যদি আসে তোমরা এই কাজগুলো করবে, তাদের ভরবেগের পরিবর্তন কেমন সেটা দেখবা, এবং বিপরীত না হওয়ার কারণ কি, বিপরীত ভরবেগের পরিবর্তনটা দেখো, প্লাস আসে নাকি মাইনাস আসে। এর আগে যে সূত্রটা লিখেছি আমি, সেখানে দেখো ওই যে লিখলাম m1 ইকুয়াল তোমার কি লিখলাম u1 মাইনাস v1, আবার ওপাশে কি লিখলাম m2 ইকুয়াল v2 মাইনাস u2। তো এখানে দেখো একটা পজিটিভ আর একটা নেগেটিভ আসে নাকি দুটাই পজিটিভ আসে? তো দুটাই যদি পজিটিভ আসে, তাদের ভরবেগের পরিবর্তন ডিরেকশন চেঞ্জই হয়নি, তাদের একই দিকে যাচ্ছে। কেন একই দিকে যাচ্ছে? কারণ তাদের স্থিতিস্থাপক সংঘর্ষই হয়নি আসলে। এবং সেই জন্য তারা দুইটা কন্ডিশনই দেখেছে, গতিশক্তিটাও দেখেছে, তারা ভরবেগের পরিবর্তনটাও দেখেছে। কারণ স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার জন্য এই দুইটা সত্যই কাজ করে। একটা হচ্ছে তাদের ভরবেগের পরিবর্তন সমান হতে হবে, দুই তাদের স্থিতিস্থাপক সংঘর্ষ হতে হবে। ওকে, এই জন্য দুইটা তারা দেখে তাদের ভরবেগের পরিবর্তন সমান হতে হবে, দুই তাদের গতিশক্তির পরিমাণটাও কী হতে হবে, গতিশক্তির সংরক্ষণটাও মানতে হবে, যে সংঘর্ষের আগের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি কী হতে হবে, সমান হতে হবে। এটাও দেখবা যে সমান হয়নি, সুতরাং স্থিতিস্থাপক সংঘর্ষই হয়নি, সুতরাং ওগুলো হওয়ার কোনো মানেই নেই।